আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া চলছে। মাহবুব রশিদের চোখ হঠাৎই গিয়ে পড়ে নাফিসার দিকে। ভ্রু কুচকে গেল তার। একরকম গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ঠিক সেই মুহূর্তে নাফিসা ওনার দিকে তাকায়, চোখে চোখ পড়ে যায়। এক মুহূর্ত থমকে গেল। নাফিসার শ্বাস বন্ধ হয়ে আসে। সেই চোখ দুটো, সেই চেহারা কোথায় যেন দেখেছে সে। একটু অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নেয়। গলার কাছে কি যেন দলা পাকিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে মনে করতে থাকে এই চেহারাটা, এই চোখ, ঠোঁট, নাক হুবহু মিলতো সাইমনের সঙ্গে। হ্যাঁ, পুলিশ অফিসারের সাথে। তার বুকের ভেতর কেঁপে ওঠে। তাহলে কি উনি ওনার বাবা? মানে উনি কি আমার পুলিশ অফিসারের আব্বু? কিন্তু মুখে কিছু বলতে পারে না। ভেতরে একটা কাঁপুনি চলে যায়। ওদিকে মাহবুব রশিদও কিছু বলছেন না, তবে চোখ দুটো ঠিক নাফিসার দিকে স্থির। মেয়েটার মুখে এমন কিছু আছে যা মায়া মায়া ভাব। এমন মুহূর্তে আফিয়া বেগম তার কানে কানে আস্তে আস্তে বললেন, ওকে সাইমন এনেছে। ওদের একাডেমির এক বন্ধুর বোন। ওই ছেলেটা এক মিশনে গিয়ে শহীদ হয়েছে। মাহবুব রশিদের চোখ হঠাৎই খানিকটা আলোকিত হলো। তারপর বলল, সাইমন এনেছে? তার কণ্ঠে অল্প বিস্ময়। অনেকদিন ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। একটা নীরব যুদ্ধ চলছে, একটা অভিমান, একরকম জেদ। তার ছেলেও তার সাথে। তবু সে একা কোথায় যাচ্ছে, কার সাথে কি করছে, সব খোঁজ রেখেছেন তিনি নীরবে। আজ যখন শুনলেন সাইমন নিয়ে এসেছে এই মেয়েটাকে, তখন নিজেরও জানতেই চোখে একটু ঝলকে উঠল। তবে কিছু বললেন না, শুধু নিঃশব্দে নিজের মনে গুটিয়ে নিলেন বিষয়টা। আফিয়া বেগম আবার বললেন, মেয়েটার বাবা মা অনেক আগেই অ্যাক্সিডেন্টে মারা যান। আত্মীয় স্বজন বলতে তেমন কেউই নেই। ওদের দায়িত্ব নিয়েছে সাইমন। এই কথাগুলো শুনে মাহবুব রশিদের মুখটা একটু বদলে গেল। গম্ভীর মুখটা এবার একটু কোমল হলো। চোখে কেমন এক ধরনের স্নেহ মায়া জমে উঠল। একটু চুপ থেকে তিনি চারপাশে তাকালেন। সবাই নিঃশব্দ। চামচ থমকে গেছে। কারো মুখে কোনো শব্দ নেই। তারপর তার চোখ এসে থামলো আবারও নাফিসার মুখে। শান্ত কোমল, একটু যেন ভয়ে সংকুচিত হয়ে বসে আছে মেয়েটা। চোখ নামানো, শরীরটা একটু কুঁচকে বসেছে, যেন হাওয়ায় হারিয়ে যাওয়ার অপেক্ষায়। মাহবুব রশিদ একটু গলা পরিষ্কার করে বললেন, এই যে আমাদের নতুন অতিথি। সবাই চুপ। নাফিসা ভেবাচাকা খেয়ে উঠল। সাইপান পাশে থেকে ফিসফিসিয়ে বলল, ভয় পাস না, উনি সিংহ নন, হালকা টাইগার টাইপ, কিন্তু রাতে ঘুমিয়ে যান। নাফিসা তো একদম চমকে উঠে দাঁড়িয়ে যাবে কিনা এমন অবস্থা। তখন ওই মাহবুব রশিদ হাসলেন, হালকা স্নেহময় একটা হাসি। তারপর বললেন, তুমি এখন এই বাড়ির সদস্য। এই বাড়ি তোমারও। মামুনি, সবাইকে নিজের মতো করে থাকবে। একটা স্নেহের মুচকি হাসি দিল। কথাগুলো নরম। নাফিসার চোখ কোমল করে উঠল, বুকটা হালকা হয়ে গেল। হয়তো সে সান্ত্বনার কথা শুনেছে জীবনে, কিন্তু এত গভীর মমতা দিয়ে কেউ হয়তো এভাবে স্বাগত জানায়নি আগে। মাহবুব রশিদ এবার হেসে বললেন, নিশ্চয়ই থাকবে। তুমি এখন এ বাড়ির ওই মেয়ে, আর আমাদের ওই মেয়ে। একটু মাথা নেড়ে সবাই সাই জানালো। সেই হাসির মাঝে নাফিসা একটু গুছিয়ে বসলো। মুখে হালকা একটা লাজুক হাসলো। ওর চোখে এখন আর ভয় নেই, আছে আলোর ইশারা। একটা আশ্রয়, একটা ঠিকানা, একটা পরিবার। হয়তো খুব নিঃশব্দে তৈরি হয়ে যাচ্ছে ওর চারপাশে। নাফিসা কিছু একটা স্বস্তি অনুভব করলো। এই মানুষগুলোকে কিছুদিন আগেও সে চিনত না, অথচ আজ মনে হচ্ছে তারা তার আত্মার কিছু চেনা মিত্র। বিশেষ করে এইসব ঠাট্টা হাসি যেন কোথাও তার নিজের ছোটবেলার পরিবারের টেবিলকেই মনে করিয়ে দিল। গম্ভীর ঠান্ডা স্বভাবের মানুষ তিনি। বাইরে থেকে করার চেহারা হলেও ভেতরে একদম অন্যরকম। অনেকে ভয় পায়, আবার অনেকেই শ্রদ্ধায় অনবত হয়ে যায় ওনার সামনে। কথায় কম, ভাবনায় বেশি থাকেন তিনি। রাজনৈতিক ব্যস্ততায় ওনার একটা নিজস্ব পরিচয় রয়েছে। শহরের নামকরা রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন তিনি। চিন্তা চেতনায় পরিপক্ক, তবে জেদি। যা একবার স্থির করেন তা থেকে সরেন না। রাগটা যেন ওনার ছায়ার সঙ্গে, তবে প্রয়োজন হলে সেই রাগটাও ছায়ার মতো মিলিয়ে যেতে পারে যখন আবেগের ছোঁয়া লাগে। সাইমন, যার চোখ মুখ হাঁটার ভঙ্গি, এমনকি গম্ভীর চেহারাটাও যেন হুবহু বাবার মতো। তবে বাবার মতো রাজনীতির রাস্তা নয়, বরাবরই নিজের স্বপ্নকে বুকে নিয়ে বড় হয়েছে সে। পুলিশ হওয়ার স্বপ্ন। আর এখানেই যেন শুরু হয়েছিল বাবা ছেলের মধ্যকার সেই অদৃশ্য দেয়াল তোলার গল্প। মাহবুব রশিদের আশা ছিল তার বড় ছেলে পারিবারিক রাজনীতিতে পা রাখবে। একদিন হয়তো তাকেও ছাড়িয়ে যাবে রাজনীতির ময়দানে। কিন্তু সাইমনের সেই ইচ্ছে ছিল না। সে পুলিশ হতে চেয়েছে নিজেই, আত্মমর্যাদা নিয়ে, মানুষের পাশে দাঁড়ানোর একটা অন্যরকম স্বপ্ন নিয়ে। এত টাকা, এত সম্পদ, এত সম্মান, এসব ছেড়ে একটা সরকারি চাকরি। এই চিন্তা থেকেই বাবা ছেলের মধ্যে জন্ম নেয় একটা অব্যক্ত সংঘাত। সেই সংঘাত একদিন চরমে পৌঁছে কথা কাটাকাটি হয়। দুজনেই দুজনকে ছাড়েনি। তারপর থেকে শুরু হয় নীরব সম্পর্কের সূচনা। কেউ আর কারোর সাথে খোলামেলা কথা বলেনি, হাসি মুখে বসেনি একসাথে। তবুও মাহবুব রশিদ কখনো ছেলের খোঁজ রাখা বন্ধ করেননি। সে কোথায় যায়, কি করে, কি ইমোশনের সব খবর তিনি রাখেন নীরবে। কিন্তু তিনি এই বিষয় সম্পর্কে কোনো খবর পাননি। তাই নাফিসা খেতে এসে প্রথমে আশ্চর্য হয়েছিল। আজ এই মেয়েটিকে দেখে জেনে সাইমনের দায়িত্ব নেওয়া কারো জীবনের ভেতরে ভেতরে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছে। তারপর আচমকাই গলা খাকারি দিয়ে বললেন, এই বাড়ির নিয়ম কি ভুলে গেছ? ঘরটা আবারও থমকে গেল। তারপর বলল, বাসায় থাকলে একসাথে খাওয়ার নিয়ম আছে রাতে অন্তত। এই কথাটা কিন্তু সবার জন্য নয়, একদম সুনির্দিষ্ট কারো উদ্দেশ্যে বলা। আর সবাই বুঝে যায় তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন। ঠিক তখন ওই দরজার কাছে নীরবে প্রবেশ করলো সেই চেনা উচ্চতা, চেনা গতি সাইমন। চেয়ারে বসে পড়লো, চোখে মুখে একগাল গম্ভীরতা। তবে সে চুপ করে থাকেনি। বাবার দিকে তাকিয়ে হালকা ঠোঁট বাঁকিয়ে বলে,
কিছু মানুষ শুধু মানুষের ভুল ধরে বেড়ায় পদে পদে। ঘরটা থমকে যায়। নাফিসা তো একদম হা করে তাকিয়ে থাকে। এই ছেলে বাবাকে পিঞ্চ মারছে। রিশা পাশে থেকে ফিসফিস করে বলে, 2 দিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবি না ফু, এখনো অনেক কিছু দেখা বাকি। নাফিসা কিছু বুঝে উঠতে পারছে না। আফিয়া বেগম তখন অসহায় ভঙ্গিতে স্বামী ও ছেলের দিকে তাকিয়ে থাকেন। এই দুজন মানুষ দুজনই তার হৃদয়ের টুকরো, অথচ তাদের মাঝে সে নিজেই মাঝপথে আটকে থাকে। ময়েন রশিদ হালকা হাসি মুখে সামনে থাকা পানিতে চুমুক দেন। তার দিকে তাকিয়ে সাইমন সালাম দেয়, আসসালামু আলাইকুম ছোট আব্বু। ময়েন রশিদ বলেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? সাইমন বলল, ভালো, অনেকদিন পর দেখা হলো। চোখে মুখে যেন হালকা একটা প্রশান্তি খেলে গেল। খাওয়া শেষে সবাই ধীরে ধীরে উঠে গেল। এক একজন নিজেদের মতো করে ছড়িয়ে পড়লো বাড়ির কোণে কোণে। রাত বাড়ছে। রিশা, রুহি ও সাইফান চলে যায় দোতলার বারান্দায়। সেখানে বসার এক মজার জায়গা আছে। সেখানে বসে আড্ডা, গল্প, ঝগড়া সব চলে। রিশা আর সাইফান ঝগড়া বাঁধিয়ে দেয় এক পর্যায়ে। তারপর বলল, তুই পুরা শুটকি। রিশা বলল, তুমি ধলা বিলাই, একদম আদুরে বাচ্চা। সাইফান পাশ থেকে তালি মেরে ওঠে। তারপর বলে, দুজনেই বাজে, আমি একাই কুল। নাফিসা ওদের ঝগড়া দেখে হালকা হাসি দিল আর গভীরভাবে মনোযোগ দিয়ে ওদের দেখছে। ওর কোনো ভাই বোন নেই, মামাতো ভাই বোন ছিল, কিন্তু ওরা ওর সাথে কোনোদিন খেলতে বা মিশতে চাইতো না। পুরোনো দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবার ওদের দিকে মনোযোগ দেয়। ওর খুব ভালো লাগছে ওদের দেখে। এই কথার মাঝেই একদম নীরবে এসে বারান্দার মেঝেতে বসে পড়ে একটা মিষ্টি চোখের মাঝারি সাইজের ডগি, নাম রেডি। সাইমন যখন বাড়ি থাকে না, এই কুকুরটাকে সাইফান দেখাশোনা করে। ডগিটা এসে সুজা নাফিসার পাশে বসে পড়ে। নাফিসা চমকে যায়, মুখটা ফ্যাকাশে হয়ে যায় প্রায়। তারপর বলে, এটা কুকুর? ইস। সে একটু সরে যেতে চায়, কিন্তু কুকুরটি ওর পাশে মাথা গুজে দেয়। নাফিসা ভয় পেতে পেতেও চুপচাপ বসে থাকে। কুকুরটি হঠাৎ ওর কাঁধে মুখ ঠেকিয়ে দেয়। তারপর ছোট্ট একটা লেজ নাড়ানোর পর ওর হাত চেটে দেয়। নাফিসার ভয় কেটে যায় খানিকটা। সে ধীরে ধীরে কুকুরটার মাথায় হাত রাখে, আস্তে আস্তে হাত বুলিয়ে দেয়। মনের অজান্তেই ওর মুখে ফুটে ওঠে এক আশ্চর্য হাসি। সেই মুহূর্তে পেছন থেকে এসে দাঁড়ায় সাইমন। চোখে মুখে কিছু বলার মতো ভাব। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এই মেয়েটা যে ভয়ে ছিল, এখন কি সে সহজে কুকুরটার সাথে মিশে যাচ্ছে? কিছু না বলে, কোনো শব্দ না করে চুপচাপ ফিরে যায় নিজের রুমে। মুহূর্তটুকু নিজের ভেতর গুটিয়ে রাখে। রাত অনেক হয়ে গেছে। এক এক করে সবাই যার যার ঘরে চলে যায়। ঘরের আলো নিভে গেছে প্রায়, তবু নিঃশব্দে টিকটিক করে চলছে দেয়াল ঘড়ির কাঁটা। যেন প্রতিটা সেকেন্ড কারো শ্বাস টেনে নিচ্ছে আস্তে আস্তে। নাফিসা বিছানায় বসে আছে চুপচাপ। ঘুম আসছে না কিছুতেই। মাথার ভেতরে একরাশ ঝড় বয়ে চলেছে। মনে হচ্ছে হাজারটা শব্দ চিৎকার করছে, অথচ মুখে একটা উচ্চারিত হচ্ছে না। একটা জানালার ফাঁক গলে ভিতরে ঢুকছে চাঁদের আলো। সে উঠে দাঁড়ায় ধীরে, ব্যালকনির দিকে এগিয়ে যায়। হালকা বাতাস বইছে বাইরে, চুলগুলো উড়ে, ওড়নাটা দুলছে হাওয়ার দোলাই। চাঁদের আলো আজ যেন একটু বেশি উজ্জ্বল, একটু বেশি কোমল। রাতটা অদ্ভুত নিঃশব্দ, তবুও যেন কত কথা বলে যাচ্ছে চারপাশ। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে নাফিসা। উপরের দিকে তাকিয়ে রইল, আকাশে মেঘ নেই, শুধু টলমলে নীলরূপা চাঁদ। চারপাশ নিঝুম। তার চোখ টলমল করতে লাগলো। মুখে হাত রেখে চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল, আল্লাহ, যদি সব ভুল হতো তাহলে কেন এখানে আমার বুক কাঁপছে? তার কণ্ঠে হতাশা, ব্যথা এবং অস্বীকার করার ব্যর্থ চেষ্টা। বুকটা যেন জ্বলে যাচ্ছে কোনো না দেখা ছোঁয়ানোর আগুনে। চোখের কোণ বেয়ে নেমে আসে একটি ফোঁটা অশ্রু। সে পেছনে ঘুরে এসে বিছানায় বসে পড়ে আবার। মাথা গুজে দেয় বালিশে। চোখ বন্ধ করলে একের পর এক চিত্র ভেসে উঠছে। সেই মুহূর্ত, সেই ছোঁয়া, সেই নিঃশ্বাস, সেই অস্পষ্টতা। সাইমনের ঘনশ্বাস ফেলা কপালে সেই মুহূর্তে দুর্ঘটনার চুমু, শরীরের উপর ঝুঁকে আসা তার অস্থির উত্তাপ, সবকিছু যেন গেঁথে গেছে তার মনে আর শরীরের প্রতিটি কোষে। চিঠি কখনো কেবল লেখা থাকে না, কিছু চিঠি শরীর ছুঁয়ে যায়, আত্মায় আঁচড় কাটে। নাফিসার চোখে সেই আঁচড়ের ব্যথা আর তীব্রতা ফুটে ওঠে। সে নিজেই জানে না এই ছোঁয়া ভুল ছিল না নিয়তি ছিল। ঘুম আসছে না, মাথায় নানার কথা ভিড় জমছে, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এই বাড়ির মানুষগুলো এই অদ্ভুত ছোট ছোট মুহূর্ত তার জীবনে একটা নতুন গল্পের সূচনা করছে। অন্যদিকে রাত আরো গাঢ় হয়েছে। ঘরের ভেতর নিস্তব্ধতা। সাইমন নিজের রুমে ঘোরাঘুরি করছে। বিছানায় শুতে পারছে না, অস্থির। তার চোখে আজ কোনো ঘুম নেই, ঘুমের চিহ্নও নেই। হাতে সিগারেটের প্যাকেট টান টান করে বের করছে একের পর এক একটা সিগারেট। আঙ্গুলের মাঝে ধরে রাখে বহুক্ষণ। তারপর ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোয়, চুপচাপ দাঁড়িয়ে যায় সেখানে। চাঁদের আলো ওর মুখে পড়ে তীব্র না, কিন্তু একাধারে নীরব জিজ্ঞাসা যেন ছড়িয়ে দিচ্ছে আকাশ থেকে। ওর চোখে কিছু একটা খেলে যায়। হাত বাড়িয়ে লাইটার ধরায়, কিন্তু আগুন জ্বলে না। একটুক্ষণ চেয়ে দেখে সেটা, তারপর লাইটারটা পকেটে রেখে দেয়। নিজের মধ্যে ফিসফিসিয়ে বলে ওঠে, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি ওর কপালে আমার ঠোঁট? সত্যি বাক্যটা শেষ করতে পারে না, ঠোঁট কেঁপে ওঠে। চোখ বন্ধ করে মাথাটা হালকা নিচে ঝুঁকিয়ে নেয়। তারপর মনে মনে আবার বলে, স্টুপিড, আমি এতটা কেয়ারলেস কখনো হইনি। আমি এটা কি করলাম? বারান্দার নরম আলো, চাঁদের চুপচাপ দৃষ্টি, বাতাসের ধাক্কায় ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তবুও সে দাঁড়িয়ে থাকে। সাইমনের বুকের ভেতরটা তখন অদ্ভুত হাহাকার। একটা ভয়, একটা টান, একটা অপরাধবোধ, সব একসঙ্গে জমে আছে ওর চোখে। কারণ কিছু অনুভূতিরা শরীরে থাকে না, কেবল আত্মার গহীনে গিয়ে আঘাত করে। অন্ধকার চুপচাপ দাঁড়িয়ে থেকে ওদের মনে এই লড়াই দেখছে। তবে হয়তো আকাশের চাঁদ ঠিক বুঝে ফেলেছে, এই রাত, এই চিঠি শুধু চোদ্দর নয়, হয়তো তাদের জীবনের যাতে লেখা হয়ে যাওয়া এক অনুচ্চারিত প্রেমপত্র।
ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।